আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন ব্যয় হবে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ২০৩৩ সালে শেষ হবে কাজ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। ৭ বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। পদ্মা ব্যারেজে পাল্টে যাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষি। উপকার পাবেন ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। নদ নদীর নাব্যতা ফেরার আশা। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে। আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দাওয়া দীর্ঘদিনের অবশ্যই সাকসেসফুল হবে। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। ৭০% রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ। এবার বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে আগুনে দগ্ধ ১২। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্গফুটে ২ টাকা বাড়লো কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম ৬২ থেকে ৬৭ টাকা। ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা। বহিরাগত যুবকের। ক্ষুব্ধ জাবি শিক্ষার্থীরা। অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। আইনি ব্যবস্থার আশ্বাস। এবং ৯ বছর পর ঐতিহাসিক সফরে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য চুক্তি ও তাইওয়ান ইস্যু। মধ্যপ্রাচ্য সংকট নিয়েও হতে পারে আলোচনা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগুলো বিএনপি সরকার। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৩৪,৪৯৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। বলেন, ব্যারেজ হলে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন। ১৯৬০-এর দশকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল ৫০ বছরে পানির অভাবে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৭ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। ২০৩৩ সনে এই প্রজেক্টটা শেষ হবে। ৩৫,০০০ কোটি টাকার প্রজেক্ট, ৫×৭=৩৫। এক বছর ৫,০০০ কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে। আলোচনার খুব একটা প্রয়োজন নেই। যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। কারিগরি সমীক্ষা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা বানাজ তৈরি হলে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে আশাবাদী সংশ্লিষ্টরা। প্রতি বছর খরাই হাহাকারের গল্পের সমাপ্তির আশায় মুখিয়ে আছেন চাষিরা। আর বিশেষজ্ঞরা বলছেন,
পদ্মা ব্যারাজের মাধ্যমে নদ নদীর নাব্যতা ফেরার পাশাপাশি ভূগর্ভস্থ পানিরও ভারসাম্য রক্ষা হবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রাজবাড়ীর পাংশায় হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে বর্ষার বিপুল জলরাশি। শুষ্ক মৌসুমে পানির অভাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ বিঘ্নিত হয়। প্রতি বছরই লোকসান গুনতে হয় কৃষকদের। ব্যারেজ হলে আমূল বদলে যাবে তাদের ভাগ্য। পদ্মাতে যদি পানি ঠিক থাকে তাহলে আমার দ্বীপে পানি সমস্যা হবে না। পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে, সবকিছু দিক দিয়ে ভালো থাকবে আমাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু আঞ্চলিক নয়, জাতীয় অর্থনীতিরও গেম চেঞ্জার হতে যাচ্ছে এই প্রকল্প। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটা বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারি। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তাদের কুলিং পারপাসে যে ওয়াটারটা প্রয়োজন সেই ওয়াটারটাও আমরা সাফিসিয়েন্ট পাবো। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত এ পানি ব্যবস্থাপনায় গড়াই, আড়িয়াল খাঁ সহ শাখা নদীগুলোর নাব্যতা ফিরে আসবে, লবণাক্ততা রোধ করে রক্ষা করা যাবে সুন্দরবনকে। এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানও নিরবচ্ছিন্ন হবে। এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা মনে করি যে ভালো একটা উদ্যোগ আর কি। এটা সাকসেসফুল হলে আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিনের, আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি সেটা অবশ্যই সাকসেসফুল হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে প্রায় 2900 বিলিয়ন লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। প্রাণ ফিরে পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ প্রকল্পগুলোও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। এবার অন্যান্য প্রসঙ্গ। হাম ও উপসর্গে 8 জন শিশুর মৃত্যু হয়েছে 24 ঘন্টায়। হাসপাতালে ভর্তি 1615 জন। চিকিৎসকরা বলছেন উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 70% বেশি রোগী ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, জেলা পর্যায়ে হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়ে ঢাকায় এসেছেন তারা। ঢাকার 2 সিটিতে হামের প্রকোপ কিছুটা কমলেও বাড়ছে আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘনবসতি হওয়ায় বিভিন্ন জায়গায় সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকরা বলছেন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। যশোরে 8 দিনের থেকে আবার শিশু হসপিটাল থেকে 2 জায়গাতে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে তাই ওই জায়গাতে আপনার বলছে একবার সরাসরি এই জায়গা নিয়ে আসতে। 1 সপ্তাহ থাকার পর আর হাম ওঠার পরে আমাদেরকে বলছে যে ওকে অন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য মতে ঢাকায় চিকিৎসাধীন 70% বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। যেহেতু এটা হামের সিজন চলছে, তার মানে এখন কোনো রোগী উচ্চমাত্রার জ্বর নিয়ে হলেই তাকে হাম ধরে রেখে চিকিৎসা দিন এবং এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান এরই মধ্যে 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি। যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে এনে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করতে পারি, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা প্রতিরোধে হাসপাতালগুলোকে নির্দেশনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়। পোস্ট মিজাল যে স্টেটটি আছে, এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আপনারা জানেন যে সন্ধ্যার সময় আরও থাকছে। জুলাই হত্যা মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। অভিযোগ প্রমাণে 61 সাক্ষীর তালিকা জমা, সাক্ষ্য গ্রহণ 10 জুন। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিন। এ ঘটনায় দগ্ধ 12 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে মধ্যাহ্নভোজের সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন 12 জন।
স্বজনরা বলছেন কাজ শেষে কর্মকর্তা কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। দ্রুত দগ্ধদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেতে যাওয়ার পরে ভাত নিতেও পারে না, এরই মধ্যে এটা বিস্ফোরণটা হয়ে গেছে। দেখি যে আমার জামাইয়ের সমস্ত মুখ পোড়া, এটা পোড়া, তারপর আরও ওই 10-12 জন, ওদেরও অনেকেই সিরিয়াসলি ছিল। দগ্ধ 3 জনের অবস্থা গুরুতর জানিয়ে চিকিৎসক বলছেন 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি, টোটালের ইনজুরিটা তুলনামূলক কম। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা বলছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উই আর হোপফুল যে আল্লাহ তাআলা সবাইকে সেভ করবেন। আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। চলতি সপ্তাহেই নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকা আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সারা বছরের অর্ধেকের বেশি চামড়ার যোগান আসে ঈদ উল আজহার পশু কোরবানি থেকে। প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবারের কোরবানির পশুর চামড়ার দাম ও সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় 2 টাকা বাড়ানো হয়েছে। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবছর লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে, দেওয়া হবে প্রশিক্ষণ। এজন্য 17 কোটি 60 লাখ টাকার লবণ সহ সরকারের খরচ হবে 20 কোটি টাকা। 7 দিনের আগে ঢাকায় ঢুকবে না বাইরের চামড়া। পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি। প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার। সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। চামড়া সংরক্ষণের জন্য এই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এদিকে সাভার ট্যানারির ইটিপি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাগুলোতে নিজস্ব ইটিপি ব্যবহারকে উৎসাহিত করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। চামড়া প্রক্রিয়াজাত করবেন কারা? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বিসিবি নির্বাচনের জন্য 3 সদস্যের ইলেকশন কমিশন গঠন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। ক্যাম্পাসে ঢুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বহিরাগত যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। অভিযুক্ত এ সময় দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তকে শনাক্তে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায়। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতার উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়। এই ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। এই ঘটনাটা যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের
প্রশাসন আমাদেরকে জানিয়েছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে। এরকম ঘটনা কি ঘটার জন্য আমরা অপেক্ষা করছিলাম? আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে, তারপরে আমরা আমাদের নিরাপত্তাটা পাবো। অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং তার শাস্তি নিশ্চিত করুক, যাতে কেউ এই ধরনের কাজ করার জন্য কোনো রকমের মোটিভ না পায়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা জোরদারে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা করবে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে বিরাজ করছে চরম ক্ষোভ ও উদ্বেগ। নারায়ণগঞ্জে জুলাই হত্যা মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 জুন দিন ধার্য করা হয়েছে। মামলায় 19 জুলাই শিক্ষার্থী পারভেজ শিশু রিয়া সহ 6 জনকে হত্যা সহ মোট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণের জন্য ট্রাইব্যুনালে 18টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় 300 পৃষ্ঠার দালিলিক নথি এবং 61 জন সাক্ষীর তালিকা জমা দিয়েছে প্রসিকিউশন। গত 19 জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পলাতক হাসান মাহমুদ সহ 17 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। সন্ধ্যার সময় 9 বছর পর ঐতিহাসিক সফরে চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছায় তাকে বহনকারী বিমান। বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতি ও শুক্রবার চীনা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাণিজ্য, তাইওয়ানের পাশাপাশি ইরান ইস্যু গুরুত্ব পেতে পারে। ট্রাম্পের বেইজিং সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর এটি ট্রাম্পের প্রথম চীন সফর। দেখছেন সন্ধ্যার সময়। বিসিবি নির্বাচনের জন্য গঠিত হলো 3 সদস্যের ইলেকশন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরায়েল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এহসানুল মামুন। গত 7 এপ্রিল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চান। গেল 5 মে বোর্ড সভার পর জানানো হয় শিগগিরই গঠন করা হবে নির্বাচন কমিশন। ওই সভার সপ্তাহখানেক পর কমিশন গঠন করল অ্যাডহক কমিটি, যেখানে এনএসসির একজন প্রতিনিধির পাশাপাশি আছেন বিসিবি মনোনীত 2 জন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন। ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2033 সালে শেষ হবে কাজ। উপকার পাবেন রাজশাহী সহ 24 জেলার মানুষ। হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। 70% রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। এবং বর্গফুটে 2 টাকা বাড়লো কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম 62 থেকে 67 টাকা। ঢাকার বাইরে 57 থেকে 62 নির্ধারণ। বাজার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছেই কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।